হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সন্দীপ আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও স্টার্টিং দেখি তোমরা বুঝতে পারছো যে এইটা একটা ঘুরতে যাওয়ার ভিডিও। আমি আমার 4 হুইলার মানে আমার মারুতি ওয়াগনার নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি বৃষ্টির ওয়েদারে একটু মনের আনন্দের সাথে দীঘার উদ্দেশ্যে। এই দীঘার উদ্দেশ্যে বেরোনোর পেছনে আমার মূলত দুটো কারণ আছে। এক হচ্ছে এই বৃষ্টির ওয়েদারে আর কাজকর্মের মধ্যে একাকিত্বের মধ্যে ভালো লাগছিল না, তাই একটু চেঞ্জ করবার জন্য একটু আউটিংয়ের জন্য আমরা বেরিয়ে পড়লাম। সামনাসামনি কোথায় একটা যাই, তো দুদিনের ছুটি, বেশি ছুটি নেই, তাই দুদিনের ছুটিতে বেশি দূরে তো যাওয়া যায় না। 3 দিন 2 রাত এই হচ্ছে আমার ট্যুর প্ল্যানিং। তো এতে আমি কত দূর আর যাবো, যদি বেশি দূরে যেতে যাই যাতায়াতেই সময় কেটে যাবে। তাই দীঘা বাড়ি থেকে খুব কাছে, মাত্র 176 কিলোমিটার মতো, 170 কিলোমিটার ধরো রাস্তা। তাই সেক্ষেত্রে আমরা রওনা দিয়েছি দীঘার উদ্দেশ্যে। দীঘা যেতে মোটামুটি সময় লাগে আমার বাড়ি থেকে 4 ঘন্টা, আর টোল পড়ে দুটো টোল পড়ে। তো ওই ধরে নাও যাওয়া আসা মিলিয়ে আমার ওই 500 টাকা মতো টোল পড়ে, 500-600 টাকা। তো যাই হোক, আমরা পৌঁছে গিয়ে ওখানে একটা দীঘায় একটা হোটেল নিয়েছিলাম। সেই হোটেলটার নাম সব কিছু ডেসক্রিপশন তোমাদেরকে দিয়ে দেবো। আগে তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই। রুমটা দেখো, খুব সুন্দর। এই রুমটার মধ্যে এসি আছে, সুন্দর করে সাজানো গোছানো, সিলিং আছে, দেওয়াল আছে, চারদিকে এলইডি লাইট লাগানো আছে। দেখো, তোমাকে দেখাচ্ছে আমার ভাই। একটা বড় কিং সাইজ বেড আছে, সোফা আছে, টেবিল আছে, একটা ছোট ব্যালকনি আছে, তাছাড়া এদিকে একটা ফ্রিজ আছে, অনেক কিছু আছে। ওয়াশরুমের একটা গিজার আছে। খুব সুন্দর সাজানো গোছানো একটা ব্যাপার। এইদিকে একটা কাবার্ড আছে, তার মধ্যে হ্যাঙ্গার আছে, বেশ কিছু ভালো ভালো জিনিস আছে। তো এই রুমটা আমাদের নিয়েছে 2800 টাকা প্রতিদিন। তো 2800 টাকা প্লাস জিএসটি, মানে এই মোটামুটি ধরে নাও 3000 টাকা মতো পড়েছে। এই যে তোমাদেরকে ফ্রিজের কথা বলছিলাম, একটা ছোট্ট ফ্রিজ দিয়েছে ওরা, এবং একটা আলমারি দিয়েছে যাতে তোমরা অনেক জিনিসপত্র রাখতে পারবে। এই জিনিসপত্র আমরা অলরেডি রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তার সাথে কয়েকটা গ্লাস, দুটো থালা, এইগুলো সব দিয়েছে। এটা মনে হচ্ছে তোমাদের ওই 2+1, মানে এক্ষেত্রে 2জন অ্যাডাল্ট এবং একজন বাচ্চাকে নিয়ে থাকার জন্য অ্যাকোমোডেশন আছে। তার সাথে আমার বাবা যেহেতু আছেন, তাই আমরা আর একটা এক্সট্রা বেড নিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমাদের মধ্যে যে কোনো একজন কেউ ওই এক্সট্রা বেডটায় শুয়ে পড়তে পারবে, সেই উদ্দেশ্যে। তারপরে তোমাদেরকে চলো আরও রুমের মধ্যে দেখিয়ে দিচ্ছি আরও কিছু জিনিস। এই যে প্রথমে তোমাদেরকে এদিকে ওয়াশরুমটা দেখিয়ে দিই, কারণ ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন না হলে সেই হোটেলে থাকার খুব মানে বিচ্ছিরি পরিস্থিতি হয়। তাই সেক্ষেত্রে একবার দেখে নাও। এখানে একটা মিরর আছে, এদিকে একটা গিজার আছে এবং কমোড আছে। আমাদের কমোডটাই সবচেয়ে বেশি প্রিয় হয়, কেন হচ্ছে যে ওখানে কোনো কষ্ট নেই। তো যাই হোক, একটা বেসিন আছে, এদিকে টাওয়েল রাখবার জন্য হ্যাঙ্গার আছে। দেখতে থাকো বন্ধুরা, আমার ছেলে ফ্লাশ করেও অলরেডি দেখে নিয়েছে যে ফ্লাশার ঠিকঠাক চলছে কিনা, কারণ ফ্লাশার ঠিকঠাক না চললে ওরও খুব অসুবিধা হয়। তাই দেখতেই পাচ্ছ রুমটা খুবই ওয়েল ডেকোরেটেড। এবং এইখান থেকে দেখো লিফট আছে, লিফটের ভেতর থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে সি ফেস পুরো, এবং মানে একদম সমুদ্রের পাড়েই বলতে পারো। এটা হচ্ছে ব্লু ভিউয়ের পাশের হোটেলটা। দীঘায় মোটামুটি ব্লু ভিউকে সবাই চেনে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো বন্ধুরা। এই সকালবেলা আমরা এসে পৌঁছেছিলাম, তারপরেই আমরা একটুখানি বেরিয়ে পড়েছি বাইরের দিকটায়। এই যে তোমরা ভালো করে জুম করে দেখিয়ে দিচ্ছি, এই হোটেলটার নাম হচ্ছে শান্তি ভিলা, এবং শান্তি ভিলার ফোন নাম্বারও তার সাথে উপরে দেওয়া রয়েছে। তোমরা এখানে ফোন করে যে যার নিজস্ব বুকিং করতে পারো। আর হ্যাঁ, এখন একটা বলে রাখি যে আমাদের এখানে দীঘাতে এখন একটা ব্যবস্থা হয়েছে যে প্রতিদিনই, সোমবার হোক বা শনিবার হোক, প্রতিদিনেরই ঘরের ভাড়া সেম, এবং সেম রেট চার্ট সকলের লাগানো আছে, এবং সেই রেট চার্ট অনুযায়ী প্রত্যেকে ভাড়া নিতে বাধ্য। কেউ আপনার থেকে বেশিও নিতে পারবে না, কেউ আপনার থেকে কমও নিতে পারবে না। তা সেক্ষেত্রে আমি মানছি যে ঘরের ভাড়াগুলো একটু বেড়ে গেছে। যে ঘর মোটামুটি আমরা আগে 2000 টাকায় থেকেছি, সেটা এখন 2500 টাকা 3000 টাকা রেট হয়ে গেছে। যাই হোক, অফ সিজনে যেটা আমরা দেখতাম, মানে অফ সিজন মানে সোম থেকে বৃহস্পতিবারের মধ্যে গেলে আমরা যেটা জিনিসটা মানে দীঘাতে আমরা পরিচিত ছিলাম যে সোম থেকে বৃহস্পতি রেটটা একটু কম হবে, এবং এবং শুক্র শনি রবি 3 দিন একটু রেটটা হাই হয়, বা কোনো অকেশান থাকলে রেটটা একটু হাই হয়। কিন্তু যেহেতু অকেশানে যাতে রেট না বেড়ে যায়, সেই জন্য আমাদেরকে এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ব্যবস্থা করেছেন যাতে রেট কোনোভাবেই না বাড়ে, এবং রেট একটা নির্দিষ্ট ভাড়া প্রতিটা হোটেলের, প্রতিটা রুমের জন্য নির্দিষ্ট ভাড়া উনি সিলেক্ট করতে বলেছেন, এবং সেই অনুযায়ী একটা রেট চার্ট সরকার থেকে লাগিয়ে দিয়ে গেছে যে ওর বেশি ভাড়া নেওয়া যাবে না, ওর কমও নেওয়া যাবে না। তো সেই অনুযায়ী এখানে এখন ব্যবস্থা চলছে। যাই হোক, ওতে আমাদের মনে হয়েছে যে একটু রেটটা বেশি পড়ছে, যেহেতু আমরা সোমবারে গিয়েছিলাম।
তাই আমার কাছে একটুখানি মনে হয়েছে যে একটু ডিসকাউন্ট যদি পেতাম তাহলে খুব ভালো হতো। আসলে বাঙালির মনের থেকেও বড় কথা হচ্ছে যে আমি একটু মধ্যবিত্ত ঘর থেকে বিলং করি, তাই আমাদের একটু ডিসকাউন্ট হলে ভালোই হয়। প্রত্যেকেরই ডিসকাউন্টে একটু হলে সুবিধা হয়। যাই হোক, দেখতে দেখতে আমাদের লাঞ্চ হয়ে গেছে। তারপরে লাঞ্চ করে আমরা একটু বিকেলে রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা বেরিয়েছি। সন্ধ্যেবেলা দাদু তার নাতিকে, অর্থাৎ আমার বাবা তার দাদু ভাইকে এই জিপ গাড়ি চাপতে পয়সা দিয়েছে এবং সে তার নাতিকে এই জিপ গাড়ি চাপিয়ে দারুণ আনন্দ উপভোগ করেছে। আমার ছেলে মানে তার নাতি এই জিপ গাড়ি চেপে দারুণ আনন্দ উপভোগ করেছে। এই জিপ গাড়িটা ওরা চাপাতে নেয় 100 টাকা। এই ব্যাটারি অপারেটেড গাড়িগুলো ওরা 100 টাকা করে চাপায় এবং বেশ কয়েকটা রাউন্ড লাগায়। তাতে বাচ্চারাও খুব খুশি হয়। আপনারাও সাথে বাচ্চা থাকলে তাদেরকে এই গাড়িগুলো চাপাতে পারেন, ওরা সত্যি খুব আনন্দ পায়। দেখতে থাকো বন্ধুরা, কি সুন্দর সব গাড়িগুলো সুন্দর সাজানো হয়েছে এলইডি লাইট দিয়ে, এবং ওরা একটা তার সাথে মিউজিক বক্সও রেখেছে। সেই মিউজিক বক্স দিয়ে ওরা সাথে সাথে গানও বাজাচ্ছে, বেশ সুন্দর লাগছে। আমার তো খুব ভালো লাগে এই জিনিসগুলো, তাই আমি আমার ছেলেকে এই গাড়িগুলো যখনই দেখতে পাই তখনই চাপাই। আপনি মল হোক বা দীঘা, নতুন দীঘা হোক বা ওল্ড দীঘা হোক বা পুরী হোক, সব জায়গাতে গিয়েই ওর এই একটা জিনিস ওর পাওনা হয়ে যায়। কেউ না কেউ ওকে চাপাতে ব্যস্ত হয়ে পড়ে, নয় বাবা, না হলে মা, না হলে নয় আমি, না হলে আমার ওয়াইফ মানে ওর মা, আর না হলে ওর দাদু। কেউ না কেউ তো ওকে চাপাচ্ছে, তাই ও বেশ দিব্যি মজায় আছে, ভালোই এনজয় করছে রাইডটাকে। এবং তার সাথে সাথে বেশ দিব্যি তারস্বরে গান বাজছে। এত তারস্বরেও গান বাজানোর কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, তবু বাজছে যখন বাজছে তো আর কি করা যাবে। ওর অসুবিধা হচ্ছে না, তাই আমিও বারণ করছি না, না হলে এতক্ষণে বলে দিতাম যে বাজাবেন না। যাই হোক, ও বেশ দিব্যি রাইডটাকে এনজয় করছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এরকম নানা রকম রাইড আছে, মানে বাইক আছে, 4 হুইলার আছে, মানে জিপ টাইপের গাড়িগুলো আছে। এগুলো ওরা সবই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এবং লাইন ওয়াইজ যে গাড়িগুলো যায় তোমরা ওখানে গেলেই দেখতে পাবে। সি বিচের ধারে রয়েছে। আমার ছেলে এটা তো দারুণ এনজয় করছে। আবার পরের দিন সকালবেলা সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ সকালবেলা মর্নিংয়ে সূর্যোদয় বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর এখানে জল। হ্যাঁ, তবে এটা মেনশন করে দিই তোমাদেরকে যে যেহেতু জলের মানে ঢেউয়ের প্রভাব বেশি আছে, তাই কাউকেই জলে নামতে দিচ্ছেন না সিভিল ভলেন্টিয়ারে, এবং আমি এটাই খুব খুশি যাতে কারো দুর্ঘটনা না ঘটে যায়। সেই জন্য কর্তৃপক্ষ এখানে পুলিশের ব্যবস্থা করেছে এবং কাউকে জলে নামতে দিচ্ছে না, এবং জলে কেউ নামলে তারা বাধা সৃষ্টি করছে এবং তাদেরকে উঠিয়ে দিচ্ছে। এতে অনেক নিরীহ মানুষের প্রাণ বাঁচছে। সবচেয়ে বড় কথা, অনেকে মানে কী বলবো, সুস্থ পরিস্থিতিতে জলে নামে না, মদ্যপ অবস্থায় জলে নামে, এবং তারা এই এত দেখতেই পাচ্ছ জল ফুলে ফেপে উঠেছে বর্ষায়, তাই এই জল যদি কেউ সামলাতে না পারে তখন তার বিপদ ঘটবেই। আর তাছাড়া প্রচুর বোল্ডার আছে, বোল্ডারের জন্য যখন তখন বিপদ ঘটে যেতে পারে। জল প্রচুর উত্তাল হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এখানে আমরা বেরিয়ে পড়েছি, আমি আর আমার ওয়াইফ। ছেলে এখন ঘুমোচ্ছে তার দাদুর সাথে, তাই আমি আর আমার ওয়াইফ সকাল সকাল বেরিয়ে পড়েছি একটুখানি সি বিচটাকে এনজয় করতে। কারণ আমরা তো সময় পাই না, যখন ছেলে ঘুমোচ্ছে তখন আমরা একটুখানি সি বিচটাকে এনজয় করতে বেরিয়ে পড়েছি। তাই দেখো বন্ধুরা, আমরা একটু ডাব খেয়েছি, একটু সি বিচ এনজয় করেছি, সবই মিলিয়ে মিশিয়ে চলছে। কারণ ছোট্ট বাচ্চা যাদের আছে তারা সবাই জানে যে বাচ্চারা বেশি সকালে উঠতে পারে না এবং জোর করে তাদেরকে তুলে দিলে খুব কষ্ট হয়। তাই আমরা তাকে জোর করে তুলিনি, যেহেতু তার দাদু তার সাথে আছে, তাই আমাদের কোনো অসুবিধা হয়নি। তার দাদু তাকে সামলে নেবে, এবং আমরা বলে এসেছি যে সে ঘুম থেকে উঠে পড়লেই যেন আমাদেরকে ডেকে দেয়। তাই সেই শর্তে আমরা বাইরেটা একটু এনজয় করছি। আমরা হোটেলের সামনেটাতেই আছি, আমরা বেশি দূরে কোথাও যাইনি, কারণ দূরে গেলে ফিরতে পারবো না। বাইচান্স বাচ্চা যদি ঘ্যান করে তখন মুশকিল হয়ে যাবে। তাই তোমরাও, আমি বলবো যে তোমাদেরকে এই পরামর্শটাই দেবো যে বাচ্চাকে যদি কারোর কাছে রেখে বা কারোর কাছে হয়ে সে ঘুমোচ্ছে, তোমরা বাইরেটা যাও, কাউকে একজনকে উপস্থিত থাকতে হবে ওখানে, তবেই তোমরা তাকে রেখে বাইরে যেও, নাহলে যেও না, বিপদ ঘটে যেতে পারে। আর তাছাড়া যদি যাও সামনাসামনি একদম থেকে, যাতে কোনো সমস্যা না হয়। যদি কোনো সমস্যা হয় যাতে সামনাসামনি দৌড়ে চলে আসতে পারো।
দেখো বন্ধুরা, জলটা যেন মনে হচ্ছে যেন খুব সুন্দর নেচে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে, আমাদের কাছে এগিয়ে আসছে, আমাদের থেকে আবার ডাকছে, ডেকে ফিরে যাচ্ছে। এই জলের এই আনন্দ, এই সমুদ্রের এই উত্তাল পরিস্থিতি, এগুলো আমার মনে খুব জায়গা করে নিয়েছে। আমি আসলে খুব প্রকৃতির মধ্যে, প্রকৃতি লাভার, নেচার লাভার, প্রকৃতির এই জিনিসগুলোকে আমি খুবই এনজয় করি এবং আশা করি তোমরাও অনেকেই করো। তাছাড়া আমি এই বিস্তারিত কমেন্টে জানিও কারা কারা এই সি সাইড খুব পছন্দ করো। আমি তো সি সাইড খুব পছন্দ করি, আমি পাহাড়ের থেকেও বেশি সি পছন্দ করি। আমি পাহাড়ে গেছি, অল্প গেছি, কিন্তু আমি যেহেতু সি সাইড বেশি পছন্দ করি, তাই আমি সমুদ্রের উত্তাল, এই সমুদ্রের টানে প্রতিবার ঘুরে ঘুরে নয় দীঘা, না হলে পুরী, না হলে এরকম নানা রকম জায়গায় যাই। তার সাথে সাথে এবারে তোমাদেরকে বলেইছিলাম যে একটা নতুন আকর্ষণ আছে দীঘায়। এই নতুন আকর্ষণটা হলো দীঘার জগন্নাথ মন্দির। এই দীঘার জগন্নাথ মন্দিরে তোমরা প্রত্যেকেই আসতে পারবে, যাদের বাবা মা অসুস্থ বা যাদের হাঁটা চলায় একটু সমস্যা আছে তারাও প্রত্যেকে আসতে পারবে। 6 নম্বর গেট দিয়ে তোমরা ঢুকবে, 6 নম্বর গেটের সামনে অবধি গাড়ি আসে এবং ওই গেটের মুখেই তোমাদের হুইল চেয়ারের ব্যবস্থা করা আছে। এই দিকে দেখতে পাচ্ছ তোমরা হুইল চেয়ারগুলো, এখানে কোনো রকম টাকা পয়সা লাগে না। হুইল চেয়ারগুলো নিতে গেলে ওখানে নাম আর ফোন নাম্বার দিয়ে এন্ট্রি করে হুইল চেয়ারের ব্যবস্থা করে নিয়ে নিতে হয়। আমার বাবারও হাঁটতে একটু সমস্যা হয়, বা পায়ে ব্যথা, তাই আমরাও একটা হুইল চেয়ারের ব্যবস্থা করেছিলাম। আমরা অবশ্য হোটেল থেকেই হুইল চেয়ারটা নিয়ে গেছিলাম, তাই আমাদেরকে ওখান থেকে হুইল চেয়ার নিতে হয়নি, আমরা হোটেল থেকে হুইল চেয়ার নিয়ে গেছি। এই যে দেখো বন্ধুরা, আমার বাবা অলরেডি হুইল চেয়ারে বসে আছে, তার দাদুভাইকে কোলে নিয়ে, আমার ছেলেকে কোলে নিয়ে। আসলে আমরা টাইমটা সিলেক্ট করেছি একটু বেলার দিকে, যাতে তোমরা সকলে আমাদের সকলকে একসাথে দেখতে পারো, কারণ না হলে তো ছেলে ঘুমোচ্ছিল। যদি সকাল সকাল একদম আর্লি মর্নিং যেতাম তাহলে ছেলেকে এই মন্দিরটা দর্শন করাতে পারতাম না, আর ছেলের জন্য বাবাও যেতে পারতো না। তাই জন্য আমরা কী করেছি, একটু বেলার দিকে গেছি, ওই 10টা 11টা নাগাদ, কিন্তু তখন একটু রোদের তাপ প্রচণ্ড হয়ে গেছে, তাই হাঁটতে একটু অসুবিধা হচ্ছিল রোদে। তোমরা এখানটা চেষ্টা করবে, যেহেতু এটা পুরো ফাঁকা ময়দানের মতো, তাই তোমরা চেষ্টা করবে নয় সকালবেলা আর্লি মর্নিং ঘুরে আসতে, আর না হলে একটু সন্ধ্যের দিকে যেতে। এই যে তোমরা রথ দেখে নাও, রথ যে বেরিয়েছিল আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা যে রথ বেরিয়েছিল, সেই রথের যে রথ ওখানে রাখা রয়েছে, যাতে পরের বারে আবার ইউজ করা যায়। সুসজ্জিত সুন্দর ফুল দিয়ে সাজানো। আর তাছাড়া এইখানেই তোমরা দেখতেই পাচ্ছ যে এই স্তম্ভটাও রয়েছে, একদম অবিকল পুরীর মতো, যে সব কিছু ব্যবস্থা করা রয়েছে এই মন্দিরটায়। এবং এই মন্দিরটা বলতে পারো একদম পুরো কপি পেস্টের মতো। যাই হোক, তাছাড়া আমরা এখানে আমাদের এই মুখ্য দ্বার, এখান দিয়ে আমরা না ঢুকে এই যে সিংহদ্বারের এখানে বোধহয় মেবি 4টে গেট আছে। তো 4টে গেটের মধ্যে আমরা মন্দিরের একদম ওই সাইডের গেটটা দিয়ে ঢুকবো, যেহেতু হুইল চেয়ার আমাকে নিয়ে যেতে হবে, তাই হুইল চেয়ার নিয়ে আমি এই সাইড দিয়ে রওনা দিয়েছি। এই সাইড দিয়ে যেতে যেতে তোমাদেরকে মন্দিরটাও পরিক্রমা করিয়ে দেবো, দেখতে থাকো বন্ধুরা আমার সাথে সাথে। খুব সাজানো, এই যে পদ্ম ফুল ফুটে রয়েছে, এই যে মন্দির পুরোটা দেখতেই পাচ্ছ, ওপরে ধ্বজা উঠছে। ওই ধ্বজাটা কিন্তু নিয়মিত এখানেও প্রতিদিন পাল্টানো হয়। আমরা আমাদের এই মন্দিরটাকে খুব এনজয় করছি। এবার আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই দীঘায় এই জগন্নাথ বলরাম সুভদ্রা বিরাজমান, এবং সেই মন্দিরের জন্য আমরা খুবই গর্বিত। এবং এই মন্দিরটা সত্যি খুব সুসজ্জিত এবং মন্দিরটা সত্যি খুব সুন্দর লাগছে। আমি এতদিন টিভিতে দেখেছি, এবার চোখের সামনে দেখছি, এবং তাই জন্য তোমাদের সামনেও তুলে ধরছি, যাতে যারা এতদিন আমার মতো আসতে পারেনি তারা যাতে টিভিতে দেখতে পাও বা ইউটিউব খুলে দেখতে পারো মোবাইলে। তাই সেক্ষেত্রে আমি এই ব্যবস্থাটা করার চেষ্টা করলাম তোমাদের জন্য। সত্যি খুব সুন্দর লাগছে দেখে। এটা হচ্ছে হস্তি দুয়ার, এখান দিয়েও তোমরা এন্ট্রি করতে পারো, এখান থেকেও তোমরা যেতে পারো ভেতরে। সুন্দর অবাধ, এখানে অবশ্য মেনশন করে বলে রাখি, এখানে তোমাদের ক্যামেরা অ্যালাউ আছে যেহেতু, তাই সেক্ষেত্রে তোমরা ছবি তুলতে পারছি এবং তোমাদের সামনে তুলে ধরতে পারছি। কিন্তু একদম যেটা মন্দিরের ভেতরে বিগ্রহের ছবি তোলা নিষেধ, তাই বিগ্রহের ছবিটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কিন্তু বাইরে থেকে তোমাদেরকে সবটাই দেখিয়ে দিচ্ছি, যতটা পারছি দেখাচ্ছি। দেখতে থাকো বন্ধুরা। এই আবার আমরা ফিরে এলাম মোহনায়, দীঘায় ফিরেছি। দীঘায় ফিরে বাবাকে গাড়ি থেকে নামিয়ে ছেলেকে নিয়ে, বাবা আছে, এই আমি আর আমার ওয়াইফ চলে এসেছি মোহনাতে। দেখতেই পাচ্ছ অজস্র মানুষ এবং জল টলটল করছে। এই যে এদিকে নদীটা আর ওদিকে সমুদ্র, দেখেই তোমরা বুঝতে পারছো খুব ভালোভাবে পরিস্থিতি। এই যে নদীর জল টলটল করছে, একদিকে সমুদ্র একদিকে নদী। এই যে মোহনা তোমরা দেখে আশা করি সকলেই চিনতে পারছো।
খুব সুন্দর লাগছে এই দেখতে। এবং এইখানে এই মোহনা থেকে প্রচুর পরিমাণে মাছের রপ্তানি আমদানি হয়। আমরাও এই মোহনা থেকে মাছ কিনেছি। যাই হোক, তোমাদেরকে আরেকবার আমরা বিকেলের দিকে গেছি, বিকেলের দিকে গিয়ে আবার কিছু মন্দিরটা একবার দর্শন করতে গিয়েছিলাম। তাই বিকেলের বেলা গিয়েও একবার কেমন লাগছে আকাশের ঘন মেঘের মাঝখানে সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। দেখতে থাকো বন্ধুরা। আমার তো শুধু দুবেলায় গিয়ে দুবেলায় মনে হচ্ছে যেন আবার সব নতুন করে দেখি, দেখতে খুবই ভালো লাগছিল। দেখতে থাকো বন্ধুরা। এইবার আমরা মন্দির থেকে বেরিয়ে পড়ে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমি ওই মোহনায় সকালবেলা গিয়েছিলাম, মোহনা থেকে একটা ইলিশ মাছ কিনে এনেছি। এই ইলিশ মাছটা প্রায় 2.5 কিলো সাইজের ইলিশ মাছ, এটা 2000 টাকা কেজি নিয়েছে। দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে।